চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। যতটা সম্ভব সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের। তোমরা শুধু মনোযোগ সহকারে ক্লাস করো। গতদিন আমরা ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব সংশোধনমূলক শিক্ষণ নিয়ে তথা রিমিডিয়াল টিচিং। কেমন? তো সময় নষ্ট না করে আমরা বিষয়বস্তু চলে আসি। তার আগে বলে দিই, যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সঙ্গে বেল আইকনটি অবশ্যই প্রেস করো পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান পেতে, এবং সেই সঙ্গে ক্লাস বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। চলো বিষয়বস্তুতে চলে আসি। সংশোধনমূলক শিক্ষণটা আর কি কি নামে আমাদের পরীক্ষার পেপারে আসতে পারে? দেখো, সংশোধনমূলক শিক্ষণটা আসতে পারে প্রতিকারমূলক শিক্ষণ বা সংশোধনী শিক্ষণ। ঠিক, রিমিডিয়াল টিচিং আমরা হয়তো শুধু পড়ে চলে গেলাম যে সংশোধনমূলক শিক্ষণ রিমিডিয়াল টিচিং বলে জানি, কিন্তু দেখা গেল যে প্রতিকারমূলক শিক্ষণ দিয়ে দিয়েছে বা সংশোধনী শিক্ষণ। সংশোধনী শিক্ষণটা ঠিক আছে, তাও বুঝে নিতে পারবে, কিন্তু দেখা যাবে প্রতিকারমূলক শিক্ষণ হঠাৎ করে হয়তো মনে হবে যে আরে নতুন টার্ম, এটা আবার কি ধরনের টার্ম। কিন্তু না, যেটাই সংশোধনমূলক শিক্ষণ সেটাই প্রতিকারমূলক শিক্ষণ, সেটাই সংশোধনী শিক্ষণ, আর ইংরেজিতে যাকে বলা হয় রিমেডিয়াল টিচিং। এবারে অনেক সময় কি হয়, বাংলা টার্মের কাছে ব্র্যাকেট দিয়ে ইংরেজি টার্মটা দেওয়া থাকে, তখন কোনো অসুবিধে নেই, তখন বুঝতে কোনো অসুবিধেও থাকবে না। কেমন? আচ্ছা, দেখো বলা আছে যে সকল শিক্ষার্থীরা শিখনের দিক থেকে পিছিয়ে পড়ে। এক ধরনের বা একদল শিক্ষার্থী আছে যারা খুব কেউ আছে খুব ধীরে শিখতে পারে, কেউ আছে শিখতেই একেবারে পারে না, কেউ আছে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে। হ্যাঁ, কিন্তু এখানে পিছিয়ে পড়া বলতে কি, মানে ধরো কোনো কিছু একটা ক্লাস নিয়েছেন শিক্ষক মহাশয়, সেই সময় বুঝতে পারেননি, বাকিরা বুঝতে পেরেছে, কয়েকজন বুঝতে পারেনি, তাহলে কি হলো? তারা ওই জায়গাটায় পিছিয়ে পড়লো। ঠিক। দ্বিতীয় কি, যারা ভালো ফলাফল করতে পারে না। কেন ভালো ফলাফল করতে পারে না? হয় ক্লাস মন দিয়ে শোনেনি, বা ঠিক মতো ক্লাস করেনি, বা ক্লাসে উপস্থিতির বিষয়টা ওখানে ছিল না, মানে শিক্ষার্থীরা সঠিকভাবে ক্লাসে উপস্থিত হয়নি, রেগুলারিটি যেটাকে বলা হচ্ছে সেটা মেনটেন করেনি, কিংবা বোঝার দিক থেকে কোনো ত্রুটি থেকে গেছে, বা এখন পরীক্ষা ব্যবস্থাতে যে প্রতি মাসে মাসে একবার করে যে টেস্ট নেওয়া হয়, ইন্টারনাল টেস্ট যেগুলো নেওয়া হয়, ছোট ছোট একটু করে পড়ানো হয়, তার উপরে ছোট্ট সিলেবাসের উপরে নেওয়া হয়, সেখানে হয়তো ভালো ফল করতে পারছে না। তার কারণ কি কি হতে পারে? ঠিক আছে, সেই সব বিষয়গুলো আমাদের সংশোধনমূলক শিক্ষণের আলোচ্য বিষয়। হ্যাঁ, যারা ভুল শেখে, দেখো আমরা জেনে এসছি যে যখন আমরা কোনো কিছু পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে কোনো কিছু জানছি, শুনছি, দেখছি, অর্থাৎ শিক্ষক মহাশয় যখন পাঠদান করছেন, তখন শিক্ষক মহাশয় পাঠদান করছেন বলে যে বিষয়টা উনি বুঝিয়ে দিচ্ছেন বা পড়াচ্ছেন, সেটা যে আমরা ওনার মতো করেই সবসময় ইনপুট করে ভেতরে প্রসেস করি। তিনটে ভাগ আছে: ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট মানে কি, আমরা যেটা দেখবো, শুনবো, জানবো, যেটা ইন্দ্রিয় গ্রাহ্য হবে। প্রসেসিং মানে কি, সেটা আমরা দেখার পরে ভেতরে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা বুদ্ধির ওপর ভিত্তি করে সেটা প্রসেসিং হবে, আচ্ছা নিজের মতো করে বিষয়টা জানবো, নিজের মতো করে বিষয়টা স্টোর করব। আর প্রসেস, আউটপুটটা কি প্রসেসের পরে? আউটপুটটা হচ্ছে যা শিখলাম, জানলাম, যা অভিজ্ঞতা অর্জন করলাম, যা স্টোর করলাম, সেটাকে শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা বলবো যে পরীক্ষার উত্তরপত্রে ঠিকঠাক লিখতে পারছে কিনা, বা বাস্তব জীবনে যা শিখেছে সেটার সঠিক প্রয়োগ করতে পারছে কিনা, এটা হচ্ছে আউটপুট। তাহলে ভুল শেখাটা অনেক সময় নির্ভর করবে কি না, পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে ভুল শেখা হতে পারে। যদি পূর্ব অভিজ্ঞতাটা সঠিক না হয়, সেখান থেকে ভুল শিখন হতে পারে। আবার এরকম হতে পারে, শিক্ষক মহাশয় এক আঙ্গিকে বোঝাচ্ছেন, শিক্ষার্থী অন্য আঙ্গিকে বিষয়টাকে গ্রহণ করছে, সেক্ষেত্রে ভুল শিখতে পারে। বা এমনও হতে পারেন যে শিক্ষক মহাশয় কোনো কারণে অসাবধানতাবশত বা অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু একটা ভুল শিখিয়ে ফেলেছেন, সেটাও হতে পারে, তবে সেটার সম্ভাবনা খুবই কম। এটা হচ্ছে যারা ভুল শেখে। আর একদল শিক্ষার্থী কি আছে,
না, আর শিক্ষার্থী নেই। এখানে বলা হচ্ছে এদের জন্য যে শিক্ষণ ব্যবস্থা, অর্থাৎ পিছিয়ে পড়া শিক্ষার্থী শিখনের দিক থেকে, যারা ভালো ফলাফল করতে পারে না, যারা ভুল শেখে। ঠিক, এর বাইরে কি আর কোনো পয়েন্ট মনে হচ্ছে যে এর বাইরে থাকতে পারে আর কোনো কারণ? বিভিন্ন রোগগ্রস্ত ছাত্রছাত্রীদের যারা শিখতে পারে না, সেই সমস্ত ক্ষেত্রে কি তাদেরও সংশোধনীমূলক শিক্ষণ কি প্রয়োজন আছে, না আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা তাদের জন্য উপকারী? প্রথমে কি বললে, রোগগ্রস্ততা? বিভিন্ন রোগগ্রস্ত থাকে না, যেমন ডিসলেক্সিয়া বা অনেক রোগের কারণে যারা না, সেটা তো শিখতে পারে না। সেটা তো শিখনজাত সমস্যা, সেটা আমরা আলাদাভাবে আলোচনা করব। সেটা শিখনজাত সমস্যা, ঠিক আছে, ওটা শিক্ষার্থীর সমস্যা। আমরা সাধারণত ওভারঅল ইনক্লুসিভ ক্লাসরুম যেটাকে বলা হচ্ছে, সেখানে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করব। সেটা অন্য আঙ্গিকে আলোচনা হবে, মানে তার যে ক্ষেত্রটা, তার যে প্রেক্ষাপটটা, তার যে পরিধিটা, সেটা একটু আলাদা ধরনের। যদিও সব কিছু ইন্টারলিঙ্ক, তবুও সেটা আলাদা ধরনের। হ্যাঁ, সেটা শিক্ষার্থীরা কেন পিছিয়ে পড়ছে তার কারণ হিসাবে আমরা বলতে পারি যে হ্যাঁ, রোগগ্রস্ততাতে ভুগছে, বা শিক্ষার্থীর মধ্যে কোনো বিশেষ ক্ষমতা, যেটাকে এখন বলা হচ্ছে স্পেশাল এবিলিটি। এখন তো আর ডিসেবিলিটি বলা হয় না, স্পেশাল এবিলিটি। ঠিক আছে, সেটা আমরা আলোচনা করব। সেটার জন্য অন্য একটা ক্লাসে আলোচনা হবে। আর তুমি যেটা বলেছো সেটা ঠিকই বলেছো, ভুল কিছু বলনি, যে তাদেরও তো সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজন আছে, তাদেরও তো সংশোধন করানো হয়, যাদের ধরো ডিসলেক্সিয়া আছে, পি কে কিউর মতো করে লিখছে ছোট হাতের, বি কে উল্টো দিকে, বি এর এগুলো দুটো যে গোল গোল আছে ওটা উল্টো দিকে দিচ্ছে, সেটাও সংশোধনীমূলক শিখন হবে, কিন্তু তার প্রেক্ষাপটটা আলাদা ধরনের হবে, সেটা শিখন সমস্যা। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা জানলাম কি তাহলে, যারা পিছিয়ে পড়ছে, যারা ভালো ফলাফল করতে পারছে না, কিংবা যে সকল শিক্ষার্থী ভুল শিখছে, তাদের জন্য যে শিক্ষণ ব্যবস্থা, তাকে বলা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ, প্রতিকারমূলক শিক্ষণ বা সংশোধনী শিক্ষণ। এবারে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এই জিনিসগুলো, বা পিছিয়ে পড়া, ভালো ফলাফল করতে না পারা, কিংবা ভুল শেখা, এর পেছনে কি কারণ থাকতে পারে? সেই কারণগুলো কি হতে পারে? প্রথমত শিক্ষণের কোনো ত্রুটি, হয়তো যে বিষয়টা পড়াচ্ছে সেটা যে মেথডে পড়ালে সঠিকভাবে শিক্ষার্থীরা বুঝতে পারবে, সেই সঠিক মেথডটা হয়তো শিক্ষক মহাশয় চয়ন করতে পারেননি, সেটা হতে পারে। নেক্সট কি হতে পারে? শিক্ষার্থীর অমনোযোগিতা হতে পারে। শিক্ষক মহাশয় ক্লাসে পড়াচ্ছেন, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, দেখতে ভালো লাগছে প্রকৃতি, কোনো শিক্ষার্থী অমনোযোগী, ক্লাসের প্রতি মনোযোগ তার বাইরে, বৃষ্টি দেখছে, সৌন্দর্য দেখছে, কালো মেঘ করে আছে দেখছে, অনেকেই এরকম হয়। বা অন্য কোনো চিন্তা তার মাথায় ঘুরঘুর করছে, বা অন্য ক্লাস বন্ধুর সঙ্গে কোনো কথা বলছে, সেক্ষেত্রে হতে পারে কারণ হিসেবে। বা শিক্ষার্থীর শিখন পরিবেশগত কোনো বাধা, এরকম হতে পারে কোনো শিক্ষার্থীর প্রতি সঠিকভাবে নজর দেওয়া হয় না, সে তার আপন মনে, নিজের মনে কোনো কিছু ভাবতে থাকে। তাহলে ক্লাসরুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি শিক্ষক মহাশয় সঠিকভাবে প্রত্যেক শিক্ষার্থীর উপর নজর না দেন, তাহলে কি হলো? সেটা তো একটা শিক্ষণগত পরিবেশগত বাধা হলো না, শিখনের পরিবেশগত বাধা হয়ে দাঁড়ালো। কেমন? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে যে শিক্ষণ ব্যবস্থার আয়োজন করা হয়, তাকে সংশোধনী শিখন বলে। ঠিক আছে, এর সঙ্গে আমি কয়েকটা কথা মৌখিকভাবে বলে রাখি। আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসে কয়েকটা শিক্ষার্থী পিছিয়ে পড়েছে, কয়েকজন শিক্ষার্থী দেখছি যে ভালো ফলাফল করতে পারছে না, কিংবা ভুল শিখছে। তার কারণগুলো আমাদের জানতে হবে। তাহলে সেই কারণগুলো জানার পরে তাদের জন্য আবার বিশেষভাবে শিক্ষণ ব্যবস্থার আয়োজন করতে হবে, সেটাই সংশোধনমূলক শিক্ষণ। শিক্ষার্থীরা কেন পিছিয়ে পড়লো, কোন জায়গায় বুঝতে অসুবিধে আছে, বোঝার কোনো অসুবিধা আছে নাকি, তার পরিবেশের কোনো অসুবিধা আছে নাকি, কেন ভালো ফলাফল করতে পারলো না, প্রশ্ন বোঝার ভুল, নাকি টপিকটাই সে বুঝতে পারেনি, এইসব বিষয়গুলো অ্যানালিসিস করতে হয়। অ্যানালিসিস করে, মানে বিশ্লেষণ করে শিক্ষক মহাশয় আবার পুনরায় যে জায়গাগুলোতে পিছিয়ে পড়েছে, যে জায়গাগুলোতে ভুল শিখেছে, সেই জায়গাগুলোর উপর জোর দিয়ে শিক্ষণ ব্যবস্থার আয়োজন করেন। সেটাই হলো সংশোধনমূলক শিক্ষণ বা প্রতিকারমূলক শিক্ষণ বা সংশোধনী শিক্ষণ।
ইংরেজিতে কি বলা হচ্ছে? রিমিডিয়াল টিচিং। কেমন? স্যার আলাদা করে ক্লাস নেয় না, ওই ক্লাসের মধ্যে ওই মানে সেই সময় 10 মিনিট বেশি ক্লাস নিয়ে ওটা সংশোধনমূলক শিক্ষাংশ দেয়? হ্যাঁ, ক্লাস চলাকালীন প্রশ্ন করা হলো শিক্ষার্থীদের। দেখা গেল যে কয়েকজন শিক্ষার্থী উত্তর দিতে পারছে না। কেন তুমি দিতে পারলে না? কেন উত্তর দিতে পারলে না? তোমার কি বুঝতে অসুবিধে আছে? সেই কারণটা জানা হলো, দিয়ে স্পেশালি আবার সেটা রিভাইজ হয়ে গেল। আবার শিক্ষক মহাশয় চেষ্টা করলেন আর একটু ভালোভাবে বুঝিয়ে দিই। তখন কি হলো? বাকিদেরও রিভাইজ হয়ে গেল এবং তার ক্ষেত্রে সংশোধনমূলক শিক্ষণ হয়ে গেল। একবারে ঠিক। ঠিক আছে, তাহলে এগোই। নেক্সট স্লাইড। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো, না হলে এগোচ্ছি। না থাকলে না বলে দাও, আমি কুইক এগিয়ে যাই। ওকে, আচ্ছা। এবারে এই যে সংশোধনমূলক শিক্ষণের যে ব্যবস্থা করা হচ্ছে, এই ব্যবস্থা শিক্ষার্থীকে কিভাবে সহায়তা করে? যদি আমরা এক কথায় বলি, ইউটিলিটি অফ রিমিডিয়াল টিচিং, মানে রিমিডিয়াল টিচিং এর উপযোগিতাটা কোথায়? শিক্ষার্থীকে কিভাবে সহায়তা করা মানে কি উপযোগী হয় সেটা শিক্ষার্থীর কাছে। তাহলে সংশোধনীমূলক শিক্ষণের উপযোগিতাটা কোথায়? এটা শিক্ষণ হবে, এখানে শিক্ষণ হয়ে গেছে, হ্যাঁ, এটা শিক্ষণ হবে। এর উপযোগিতাটা কোথায়? এক পয়েন্ট ওয়াইজ বলে দিই। দেখো, না বোঝা বিষয় যথাযথভাবে বুঝতে সাহায্য করে। যেটা তোমরা বললে যে ক্লাসে বুঝতে পারলো না, শেষে 10 মিনিট আলোচনা করা হলো রিমিডিয়াল টিচিং এর একটা অংশ হিসেবে। প্রশ্ন করা হলো, শিক্ষার্থী উত্তর দিতে পারলো না। কেন পারলে না? না স্যার বুঝতে পারিনি। তাহলে তাকে আবার যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে যথাযথভাবে বুঝতে সাহায্য করে। নেক্সট কি? কোনো বিষয় বোঝার ক্ষেত্রে যদি কোনো ফাঁক থেকে যায় তা পূরণ করে। জিনিসটা বুঝতে পেরেছে, কিন্তু দেখা যাচ্ছে সেই বোঝার মধ্যে একটা কোথাও না কোথাও অসম্পূর্ণতা থেকে গেছে। সেই অসম্পূর্ণতার জায়গাটাকে সম্পূর্ণ করার জন্য সংশোধনী শিক্ষণ সেই অসম্পূর্ণ জায়গাটাকে পূরণ করে দেয়, সম্পূর্ণ করে দেয়। পরীক্ষায় ভালো ফলাফলের সহায়তা করে। ইউনিট টেস্টে দেখা গেল 10 জন ছেলে একেবারে খুব খারাপ রেজাল্ট করেছে, 10 জন শিক্ষার্থী ক্লাসে। কেন? 10 জনকে ডেকে ওইটুকু ইউনিটের উপরে কোন জায়গায় বুঝতে অসুবিধা আছে শিক্ষক মহাশয় সেটা মানে করলেন, যাচাই করে নিলেন। যাচাই করে নিয়ে কি করলেন? রিমিডিয়াল টিচিং দিলেন। দিয়ে যদি তাদের আবার একটা ছোট্ট ইউনিট টেস্ট নেওয়া হয়, দেখা গেল যে সেখানে ভালো ফলাফল করছে। এবং সেই রিমিডিয়াল টিচিংটা ওভারঅল বার্ষিক যে পরীক্ষাটা হবে, যেটা সার্বিক মূল্যায়ন, সামেটিভ ইভালুয়েশন, ফরমেটিভ না, সামেটিভ, সেখানেও ভালো ফলাফলে সহায়তা করবে। নেক্সট কি বলছে? যে শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষার পথকে আরো সুন্দর করে গড়ে তোলে। তাহলে ভবিষ্যৎ শিক্ষার পথটা গড়ে উঠবে কার উপর ভিত্তি করে? অতীত শিক্ষার উপর ভিত্তি করে, বর্তমান শিক্ষার উপর ভিত্তি করে। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে পূর্ব অভিজ্ঞতাটা সেটা সঠিকভাবে গড়ে তোলা শিক্ষকের কর্তব্য। বর্তমানে অভিজ্ঞতা গড়ে তোলা সেটাও শিক্ষক মহাশয় করবে। তাহলে এই অতীতের মানে পূর্ব অভিজ্ঞতা প্লাস বর্তমানের অভিজ্ঞতা, এটা যদি সঠিকভাবে গড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে যে শিক্ষাটা সে গ্রহণ করবে, তাহলে সেই পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সে শিক্ষাটা আরো পালিশ হবে, মানে আরো যথাযথ হবে শিক্ষণটা তার কাছে। তাই এখানে বলা হচ্ছে ভবিষ্যৎ শিক্ষার পথকে আরো সুন্দর করে তোলে। সাধারণভাবে আমরা যদি আশেপাশে তাকাই তাহলে দেখতে পাবো যাদের অভিভাবক এতখানি সচেতন নন, ভবিষ্যৎ শিক্ষার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের সন্তানরা ম্যাক্সিমামই বেশি দূর এগিয়ে যেতে পারে না। কারণ কি? তার প্রথম থেকেই যে অভিজ্ঞতাটা গড়ে উঠছে না, সেটাই সঠিকভাবে গড়ে উঠছে না। কিন্তু যে সকল শিক্ষার্থীর অভিভাবক দেখবে খুবই সচেতন পড়াশোনা সম্পর্কে, সবসময় ছেলের পেছনে ট্রিটমেন্ট, মেয়ের পেছনে গাইডেন্স দেওয়া আছে, সঠিকভাবে তার অভিজ্ঞতা সঠিকভাবে গড়ে উঠছে, তার ভবিষ্যৎ শিক্ষার পথ সহজভাবে এগিয়ে যাবে। যারা খারাপ রেজাল্ট করবে তারা চান্স পাবে না, যারা ভালো রেজাল্ট করবে হায়ার এডুকেশনে ভালো জায়গায় চান্স পাবে। এটাকেও আমরা বলতে পারি ভবিষ্যৎ শিক্ষার পথ আরো সুন্দর হয়। ঠিক। নেক্সট কি? পিছিয়ে পড়াজনিত হীনমন্যতা বোধ থেকে মুক্তি পায়। কেন? না একজন শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়ে গেছে কোনো কারণে, যে সকল কারণগুলো আমরা আলোচনা করলাম, যে কোনো কারণেই হতে পারে, সেখানে বুঝতে অসুবিধা হওয়া, কিংবা কোনো ত্রুটি থেকে যাওয়া, কিংবা অমনোযোগী হওয়া, দেখা গেল যে তার খুব রেজাল্ট খারাপ হয়েছে। সে নিজে
নিজের ভেতরে একটা হীনমন্যতা বোধে ভুগবে। আমার রেজাল্ট খারাপ হয়ে গেল, আমার এরকম হতে পারে না, এই বোধটা তাকে না কুরে কুরে খেয়ে নেবে। কিন্তু যদি সংশোধনীমূলক শিক্ষণের একটা ব্যবস্থা থাকে, তাহলে সে জায়গাটাকে সে ওভারকাম করতে পারবে। শিক্ষক মহাশয় তাকে পুনরায় সেটাকে পাঠদান করবেন, তার মতো করে বুঝিয়ে দেবেন, সঠিকভাবে শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করবেন, ফলে সে বিষয়টা বুঝতে পারবে এবং দেখা যাবে যে বার্ষিক যে একেবারে শেষে টার্ম এন্ড যে পরীক্ষাটা হয় সেখানে সে ভালো রেজাল্ট করলো, তাহলে সে ওই জায়গা থেকে মুক্তি পেয়ে গেল, বাহ আমি ভালো রেজাল্ট করলাম, তার নিজের ভালো লাগবে, তখন সে আবার নতুনভাবে মানে কি বলবো পড়ার ক্ষেত্রে একটা আলাদা মোটিভেশন পাবে, প্রেরণা পাবে। ঠিক আছে, সকলের সঙ্গে দক্ষতার সহিত স্বাস্থ্যকর প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে পারবে। প্রতিযোগিতা অবশ্যই হবে, সেটা কিন্তু স্বাস্থ্যকর হবে। কিরকম? যদি আমরা একটু খেয়াল করি দেখবো কিছু কিছু শিক্ষার্থী আছে না, ওরা চেষ্টা করে পরস্পর নিজেদেরকে সহায়তা করবে এবং ওরা চাইবে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন হোক, কে বেশি পেতে পারি, তাকে ভুল বলে দিয়ে আমি বেশি পেয়ে যাব, এ ধরনের প্রতিযোগিতা নয়। তোমরা এই মুহূর্তে 4 জন ক্লাসে আছো, 4 জন পরস্পরের মধ্যে আলোচনা করবে, সেই বিষয়টাকে আরো ইনডেপথ জানবে, ইনডেপথ জেনে তোমাদের নলেজ বেসটাকে আরো মানে টাইট করবে, স্ট্রং করবে, এই ধরনের স্বাস্থ্যকর প্রতিযোগিতা। এবং তারপরে প্রতিযোগিতায় অংশ নেওয়া মানে কি, পরীক্ষা দাও, পরীক্ষার ফল কেমন কি করতে পারলো, এই বছর বা এই একটা ইউনিট টেস্টে এ প্রথম এলো, দ্বিতীয় ইউনিট টেস্টে ও প্রথম এলো, তৃতীয় ইউনিট টেস্টে ও প্রথম এলো, 3 জনের মানসিক স্বাস্থ্য একবারে সুন্দরভাবে, দেখ তুই একবার এসছিস, আমি একবার প্রথম এলাম, সে একবার ফার্স্ট এলো, এই ধরনের স্বাস্থ্যকর প্রতিযোগিতা, এবং সেটা দক্ষতার সহিত নিতে পারবে। যে জায়গাগুলো তাদের বোঝার অসুবিধে থেকে যাবে বা শিখতে পারেনি, সেই সকল জায়গাগুলো শিখে নিতে পারবে। শিখনে উৎসাহ পায়, এটা তো আমি বলতে গিয়েই বলে দিলাম যে ভবিষ্যতে আবার যখন শিখবে যে বিষয় সেটা সম্পর্কে, সেটাতে আরো উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে শিখতে পারবে। এবারে কি বলছি, যে এই যে সংশোধনমূলক শিক্ষণ পদ্ধতি আছে, তার নিশ্চয়ই একটা কোনো ধাপ আছে, যে কোনো কাজের একটা তো প্ল্যানিং থাকবেই, প্ল্যানিং থাকবে, স্টেপ বাই স্টেপ সে কাজের যে সমস্যাটা আমরা দেখতে পাই, যে সমস্যার আমরা সম্মুখীন, স্টেপ বাই স্টেপ সেটাকে সমাধান করা হয়। একইভাবে সংশোধনীমূলক শিক্ষণের ক্ষেত্রেও কি আছে না, তারও একটা নির্দিষ্ট ধাপ বা পদ্ধতি আছে, স্টেজেস অর প্রসিডিওর অফ অর্গানাইজিং রিমিডিয়াল টিচিং। কিভাবে একটা সংশোধনীমূলক শিক্ষণের আয়োজন করা হয় বা শিক্ষণ ব্যবস্থার আয়োজন করা হয়, তার কি ধাপগুলো আমাদের অনুসরণ করতে হবে। প্রথম ধাপ, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিতকরণ, আইডেন্টিফাইং দ্য ব্যাকওয়ার্ড লার্নার্স। কিভাবে চিহ্নিত করা যাবে? দৈনন্দিন ক্লাস নেওয়ার ক্ষেত্রে ক্লাসের শেষে কিছুটা সময় শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বরাদ্দ করা। 1 ঘন্টার ক্লাস বা ধরো 45 মিনিটের ক্লাস, 8 ঘন্টা পড়ানো হলো, 5 মিনিট যে জিনিসটা পড়ানো হলো সেটাকে আবার একবার রিভাইজ করে দিলেন স্যার, ইন জিস্ট মানে একবারে সারাংশ আকারে। বাকি 10 মিনিট থাকবে শিক্ষার্থীদের প্রশ্ন জিজ্ঞাসা করা বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করানো, শুধু প্রশ্ন জিজ্ঞাসা করা নয়, যে কোনো ধরনের মূল্যায়ন হতে পারে সেটা দৈনন্দিন ক্লাস দিয়ে। দেখা গেল যে 20 জন ছাত্র আছে, 15 জন ভালো উত্তর দিতে পারলো, 5 জন পারল। ঠিক, এবার তাদের জন্য সংশোধনীমূলক শিক্ষণের ব্যবস্থা করা। যদি ক্লাসে অতিরিক্ত সময় থাকে, যে জায়গাটা বুঝতে পারেনি সেটা বুঝিয়ে দেবে, নাহলে পরের ক্লাসে একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করে শিক্ষক মহাশয় বুঝিয়ে দেবেন। তাহলে চিহ্নিতকরণ এরকম হতে পারে। দ্বিতীয়ত কি, ইউনিট টেস্ট যেটা হয়, সেখানে যদি রেজাল্ট খারাপ করে, তাহলে পরীক্ষার ফল যদি ভালো না করে, তাহলে সেক্ষেত্রে চিহ্নিত করা যাবে যে কেন করতে পারলো না ভালো। তৃতীয়ত, একটা হোল ক্লাসের পরে যখন সামেটিভ ইভালুয়েশন নেওয়া হচ্ছে, সার্বিক মূল্যায়ন যেটাকে বলা হচ্ছে, সেক্ষেত্রেও হতে পারে। তো এইভাবে আমাদেরকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় কি, সংশোধনযোগ্য ক্ষেত্র চিহ্নিতকরণ। বুঝতে তো পারলাম যে শিক্ষার্থীরা বলতে পারছে না, আমি বলতে গিয়ে তার মধ্যেই বলে দিয়েছি যে কোন জায়গাটা সে বুঝতে পারেনি, কোন জায়গাটা তার অসুবিধে হয়ে গেছে, কোন জায়গাতে সে অমনোযোগী হয়ে গেছিল।
বা কোন জায়গাটা শিক্ষক মহাশয়ের শিক্ষণগত ত্রুটি থেকে গেছে, সেটাও হতে পারে যে কোনো কারণে ত্রুটি থেকে গেছে। যেমন আমি তোমাদের কিছু বলতে গিয়ে মাঝখানে দু একটা আমার ভুল বেরিয়েছে, ত্রুটি থেকে গেছে, তাহলে সেটা সংশোধন করা সেটা শিক্ষক মহাশয় নিজে করবে। তাহলে আইডেন্টিফাইং দ্য লার্নিং গ্যাপস, ওই যে শিখনের যে জায়গাটা গ্যাপ থেকে গেল সেই জায়গাটা চিহ্নিত করা, যে এই জায়গাটা আমাকে সংশোধন করতে হবে, তাই এটা বলা হচ্ছে সংশোধনযোগ্য ক্ষেত্র চিহ্নিতকরণ। নেক্সট কি, সংশোধনযোগ্য বিষয়বস্তু নির্বাচন। চিহ্নিত তো আমি করে নিলাম, তাহলে যে জায়গাটা সংশোধন করার প্রয়োজন আছে, হ্যাঁ, সেই জায়গাটার যে বিষয়বস্তুটা আছে সেটাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। একটা ধরো ব্যাকরণ পড়াতে সন্ধি পড়াচ্ছি আমি, হ্যাঁ, সন্ধি পড়াতে গিয়ে দেখলাম কি যে বাংলা স্বরসন্ধির কোনো একটা সূত্রে অসুবিধে হচ্ছে, সেই পার্টিকুলার সূত্রের জায়গাটা নির্বাচন করতে হবে। আমি সংশোধনমূলক শিক্ষণ পদ্ধতি পড়াচ্ছি, পড়াতে গিয়ে দেখা যাচ্ছে যে কোথাও একটা আমরা বুঝলাম যে আচ্ছা সংশোধনমূলক শিক্ষণ পদ্ধতির ধাপে বা পদ্ধতিতে একটা ত্রুটি বা কোনো কিছু থেকে গেছে, যে একটা সংশোধনের প্রয়োজন আছে, তাহলে সেটা কোন স্টেপটা সেটা পার্টিকুলার ভাবে আমাদেরকে নির্বাচন করতে হবে। শিক্ষক মহাশয়ের কাজ সেটাই, অ্যাকুরেট কোন জায়গাটার সংশোধন প্রয়োজন সেটা নির্বাচন করা। এবং তারপরে স্টেপ কি বলছে না, সেই সংশোধনের জন্য পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা। শিক্ষক মহাশয় তার জন্য পরিকল্পনা করবেন এবং প্রস্তুতিও নেবেন। মিস্টেক হয়ে গেছে উনি আবার পুনরায় দেখে নেবেন, পরিকল্পনা করে নেবেন যে আমি এটাকে এভাবে বোঝাবো, আচ্ছা এভাবে বোঝাতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে শিক্ষার্থীরা বুঝতে পারেনি, তাহলে আমি এটা একটু আলাদা ধরনের আলাদা মেথড ইউজ করব, একটু আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব, দিয়ে তিনি পরিকল্পনা একটা করবেন এবং নিজে প্রস্তুতিও নেবেন। নেক্সট কি, শিক্ষণটা এবার প্রদান করবেন, অর্থাৎ সংশোধনমূলক শিক্ষণ, মানে যে জায়গাটাতে গ্যাপ থেকে গেছে সেই গ্যাপটার জন্য সংশোধনমূলক এবারে তিনি শিক্ষণ প্রদান করবেন। শিক্ষণ প্রদান করার পরে লাস্ট স্টেপ হবে মূল্যায়ন। পুনরায় এবার মূল্যায়ন করে দেখতে হবে যে হ্যাঁ সংশোধনমূলক শিক্ষণ যেটা প্রয়োগ করা হলো সেটা যথাযথ হলো কিনা, সেটা ইফেক্টিভ হলো কিনা, সঠিকভাবে শিক্ষার্থী বুঝতে পারলো কিনা, কোথাও আর সমস্যা থাকলো না তো, তার জন্য আবার ইভ্যালুয়েশন হবে, সেটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, বা কোনো কিছু অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করানোর মধ্য দিয়েও হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কি জানলাম যে সংশোধনমূলক শিক্ষণ পদ্ধতির প্রয়োগের ক্ষেত্রে আমাদের 6টা ধাপ অবলম্বন করতে হবে। প্রথম ধাপ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিতকরণ, তার পদ্ধতিগুলো বলে দিলাম। আইডেন্টিফাইং দ্য ব্যাকওয়ার্ড লার্নার্স, সংশোধনযোগ্য ক্ষেত্র চিহ্নিতকরণ, আইডেন্টিফাইং দ্য লার্নিং গ্যাপস, কোন জায়গাটা শেখা হয়ে ওঠেনি, কোন জায়গাটা ফাঁক থেকে গেছে বা গ্যাপ থেকে গেছে। সিলেক্টিং দ্য কারেক্টিভ ম্যাটার, সংশোধনযোগ্য বিষয়বস্তুর নির্বাচন, তৃতীয় ধাপ, সঠিকভাবে নির্বাচন করতে হবে। শুধু নির্বাচন করলেই হবে না, চতুর্থ ধাপে শিক্ষক মহাশয়কে সেটা যথাযথ পরিকল্পনা করতে হবে যে কিভাবে সেই শিক্ষণ পদ্ধতিটা আবার প্রয়োগ করব, এবং সেই শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করতে গেলে শিক্ষক মহাশয় আবার প্রস্তুতি নেবেন, যথাযথভাবে প্রস্তুত হয়ে আসবেন বা প্রস্তুত থাকবেন। পঞ্চম ধাপ কি, প্রস্তুতি নেওয়া হয়ে গেছে মানে কি, পরীক্ষার প্রস্তুতি আমরা নিয়েছি মানে কি এবারে পরীক্ষা দিতে হবে, তেমনি একইভাবে সংশোধনের জন্য প্রস্তুতি নিয়েছেন মানে শিক্ষণের জন্য, সংশোধনীমূলক শিক্ষণের জন্য শিক্ষক মহাশয় যেহেতু প্রস্তুতি নিয়েছেন এবারে তিনি এটা প্রয়োগ করবেন মানে কি না সংশোধনমূলক শিক্ষণ প্রদান করবেন, প্রোভাইডিং রেমিডিয়াল টিচিং, এবং শেষে পুনরায় এটা আবার মূল্যায়ন করবেন যে হ্যাঁ সংশোধনীমূলক শিক্ষণটা সঠিকভাবে ফলপ্রসূ হলো কিনা, মূল্যায়ন। এটা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ পদ্ধতির ধাপ বা পদ্ধতি। কোনো প্রশ্ন এখান থেকে? যদি বুঝতে পেরেছো বলো, এগিয়ে যেতে। ঠিক আছে, নেক্সট করছি তাহলে। আচ্ছা, শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার সম্ভাব্য কারণ, পসিবল কজেস, মানে সংশোধনীমূলক এই যে শিক্ষণে যে গ্যাপটা থেকে যাচ্ছে কেন, এর সম্ভাব্য কারণগুলো কি কি হতে পারে। আমরা তো একটা ওভারঅল প্রথমে 3টে না কটা পয়েন্ট বললাম, কিন্তু অনেক পয়েন্ট আছে,
সেটা এবারে বিস্তারিতভাবে একবারে পয়েন্ট পয়েন্ট অনুযায়ী বলছি অনুপযুক্ত শিক্ষণ পদ্ধতি। আমি যখন একটা কোনো কবিতা গদ্য ব্যাখ্যা করছি, সেই ব্যাখ্যাটা যে করছি, সেই ব্যাখ্যার সময় এক্সপ্লেন করছি, সেটা কোন ধরনের, সেখানে শিক্ষা সহায়ক উপকরণ লাগবে কিনা, সেখানে কোনো ডেমনস্ট্রেট করতে হবে কিনা, নাকি শুধু লেকচার মেথডই তার জন্য উপযুক্ত। ডেমনস্ট্রেট করা মানে প্রতিপাদন, কোনো কিছু ডেমনস্ট্রেট করা, প্রতিপাদন সেখানে প্রয়োজন আছে কিনা, এই জিনিসগুলো বিচার বিবেচনা করে শিক্ষক মহাশয়কে সংশোধনমূলক শিক্ষণটা প্রয়োগ করতে হবে। তাহলে যখন শিক্ষক মহাশয় এমনি সাধারণভাবে পাঠদান করছেন, তখন উপযুক্ত শিক্ষণ পদ্ধতি তিনি নির্বাচন করে শিক্ষণ পদ্ধতি পরিচালনা করছেন কিনা, সেটা কিন্তু শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার সম্ভাব্য কারণ হতে পারে, যদি সেটা উপযুক্ত শিক্ষণ পদ্ধতি না হয়। গণিতের ক্লাস হচ্ছে, মুখে মুখে স্যার বলে চলে যাচ্ছেন, কোনো বোর্ড ওয়ার্ক হচ্ছে না, শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে। জীবন বিজ্ঞানের ক্লাসে পূর্ণাঙ্গ ফুল স্যার বোঝাচ্ছেন, এমনি মুখে বলে যাচ্ছেন, যদি বোর্ডে এঁকে ভালো করে বুঝিয়ে দেন বা একটা ফুল এনে প্রত্যেকটা অংশ বুঝিয়ে দেন, যে সম্পূর্ণ ফুল কাকে বলে, ধরো একটা জবা ফুল, তার মধ্যে সব উপকরণগুলো আছে, সেটা সম্পূর্ণ ফুল, এই দেখো বৃন্ত, এই হচ্ছে তার পাপড়ি, তো সেগুলো ঠিকঠাক আছে কিনা, তাহলে আমাদের শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার সম্ভাব্য কারণ হিসাবে আমরা বলতে পারি অনুপযুক্ত শিক্ষণ পদ্ধতি হতে পারে। ঠিক। দ্বিতীয় কি হতে পারে, শিক্ষার্থীর অমনোযোগিতা, এটা আমি বলে দিয়েছি, আর ডিটেল ব্যাখ্যা করছি না। তৃতীয় অকার্যকরী শিক্ষণ। এটা অকার্যকরী শিক্ষণ মানে কি, এটা খানিকটা অনুপযুক্ত শিক্ষণ পদ্ধতির মধ্যেই পড়ছে, মানে শিক্ষণ পদ্ধতিটা কার্যকর হচ্ছে না, অর্থাৎ শিক্ষণ পদ্ধতিটা যথাযথভাবে সিলেক্ট করা হয়নি, নির্বাচন করা হয়নি, তাই সেটা কার্যকর হয়ে উঠছে না। বা এরকমও হতে পারে পরিবেশগত কোনো বাধা আছে, পাশের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, জোরে জোরে গান চলছে, এটা ওটা চলছে, ডিজে চলছে, শিক্ষার্থীরা সঠিকভাবে শুনতে পাচ্ছে না শিক্ষক মহাশয়ের বক্তব্য, সেখানে শিক্ষণ অকার্যকরী হয়ে যাবে বা শিক্ষণও অকার্যকরী হয়ে যাবে। শিক্ষার্থীদের প্রাক্ষোভিক নিরাপত্তার অভাব। দেখা যায় যে অনেক শিক্ষক মহাশয় আছেন বদমেজাজি, যেটা আদর্শ শিক্ষকের একটা গুণ নয়, সঠিক গুণ নয়, বদমেজাজি। কোনো কিছু হঠাৎ হলেই শিক্ষার্থীদের মারধর করেন, উল্টো পাল্টা বকাবকি করেন, হ্যাঁ, নিম্নমানের ভাষা প্রয়োগ করেন, শব্দ প্রয়োগ করেন। তাহলে সেই জায়গায় শিক্ষার্থীরা কি হবে, একটা প্রাক্ষোভিক নিরাপত্তার অভাব বোধ করবে। একজন শিক্ষার্থীকে প্রশ্ন করা হলো, আচ্ছা বলো তো ক্রোমিয়ামের চিহ্ন কি? ক্রোমিয়ামের চিহ্ন সি, আর বলতে পারলো না, সঙ্গে সঙ্গে দু চড় দিয়ে দিল, থাপ্পড় দিয়ে দিল। তাহলে কি হবে, পরের জনকে যখন জিজ্ঞাসা করবে, সে ভয়ে উত্তর দিতে পারবে না, ভয়ে উত্তর দেবে না, যদি ভুল হয় তাহলে আমাকেও মার খেতে হবে। তাহলে প্রাক্ষোভিক নিরাপত্তার যেই অভাব, ভুল না হলেও তো মার খাবে, এই ক্ষেত্রে ভুল না পারলেও তো মার খেয়ে যাবে। যে স্যার ভুল উত্তর দিয়েছিল মার খেলো, তারপরের জনকে জিজ্ঞেস করলে সে উত্তর না দিলেও সে মার খাবে স্যার, মার খাবে। এই ধরনের যে, হ্যাঁ ঠিকই বলেছো, এই ধরনের যে শিক্ষক মহাশয়ের যে আচার আচরণ, এই আচার আচরণের জন্য কি শিক্ষার্থীরা ওনার ক্লাসে প্রথম থেকেই অমনোযোগী, মানে মনোযোগ দিয়ে উঠতে পারবে না, কারণ ওদের মাথার মধ্যে ওটাই তো চেপে বসবে, ওটাই কাজ করবে, যে যদি পরে জিজ্ঞাসা করলে স্যার তো মারবে, ওই বিষয়টাই কাজ করবে। তার মানে কি, ইমোশনালি প্রথম থেকেই সে একটা নিরাপত্তার অভাব বোধ করতে থাকবে ক্লাসের শুরু থেকেই। তাহলে কি সে শিখতে পারবে? সঠিকভাবে শিখতে পারবে না, পিছিয়ে পড়বে। আবার এরকম হতে পারে যে কোনো একটা ক্লাস হচ্ছে এবং সেই ক্লাসে পরিস্থিতিটা এমন একটা জায়গায় যে যেখানে কোনো কিছু বিপদের সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রেও প্রাক্ষোভিক নিরাপত্তার অভাব বোধ করবে। ঠিক আছে, এই ধরনের কারণগুলো থাকতে পারে প্রাক্ষোভিক নিরাপত্তার অভাব বোধের। নেক্সট কি হতে পারে, শিক্ষার্থীর প্রক্ষোভ নিয়ন্ত্রণের দক্ষতার অভাব। এটা কিন্তু একটা বড় জিনিস। ঠিক আছে,
ইমোশন এমন একটা জিনিস যেটা খুবই সংযত করে রাখতে হয় ব্যক্তির মধ্যে, ব্যক্তিকে সেটা নিজেকেই করতে হয়, কেউ করে দিতে পারবে না। সাহায্য করতে পারে কিন্তু করতে কেউ পারবে না, করে দিতে কেউ পারবে না, সরি করে দিতে কেউ পারবে না। শিক্ষার্থী সে প্রথম থেকে জানে যে শিক্ষক মহাশয় একটু বদমেজাজি আছেন, বদরাগী আছেন, মারধর করে, ঠিক আছে করুক না, আমি ভালো করে শুনে সঠিক উত্তরটা দেবো, সে আর যা করছে করুক। এই বিষয়টা যদি সে নিজে নিজে মনে বুঝিয়ে নিতে পারে, সে তাহলে প্রক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারবে। বুঝতে পারলে বিষয়টা? না বোঝার কিছু নেই আশা করি। নেক্সট, শিক্ষার্থীদের দারিদ্রতা। এটা একটা খুব দারুণ সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন শিক্ষার্থীর কাছে শিক্ষার্থী ক্লাসে আসছে, তার পর্যাপ্ত খাতা নেই, স্যার যে পয়েন্টগুলো বলছেন গুরুত্বপূর্ণ সে টুকতে পারছে না। শিক্ষার্থীর কাছে সঠিক বই নেই, সে অনেক কষ্ট করে পুরনো একটা ছেঁড়া বই জোগাড় করেছে, তার মধ্যেও আবার দেখা যাচ্ছে কিছু কিছু পাতা ছিঁড়ে গেছে। নেক্সট, আর কি হতে পারে? শিক্ষার্থী এতটাই দরিদ্র যে সে মানে সঠিকভাবে তার খাওয়ার জোটে না, খেয়ে দিয়ে আসতে পারে না, সে মনোযোগ দিতে পারবে খালি কি বলে খালি পেটে? পেটে তখন ছুঁচো আর হাতি ডন দিচ্ছে, আর এদিকে ক্লাস। বুঝতে পারলে তো? এই ধরনের বিষয়গুলো কাজ করবে। নেক্সট, বৌদ্ধিক বিকাশের মাত্রাগত দিক। সবার তো বৌদ্ধিক বিকাশের মাত্রা সমান হয় না, সেদিক থেকেও হতে পারে। কোনো শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের মাত্রা অনেক ধীর, অনেক স্লো, অনেক পিছিয়ে আছে সে, সবার তো বুদ্ধি সমান হয় না। আচ্ছা, আমরা বুদ্ধি কি পড়ে নিয়েছি? আমরা কি সিডিপিতে বুদ্ধি পড়েছি? বুদ্ধির উপাদানগুলো পড়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি চলছে। আচ্ছা, বুদ্ধাঙ্ক কি পড়িয়েছি? মানসিক বুদ্ধি, শারীরিক বুদ্ধাঙ্ক যায়নি। বুদ্ধাঙ্ক যায়নি না? দলগত বুদ্ধিটা ওই থর্নডাইকের ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, দলগত বুদ্ধি। থর্নডাইক আর থার্স্টোন এই দুটো হয়েছিল, থর্নডাইক আর থার্স্টোন, ঠিক। তো বৌদ্ধিক বিকাশের মাত্রাগত দিক থেকেও শিক্ষার্থীরা পিছিয়ে পড়তে পারে। কেউ একটুখানি বললেই সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিতে পারে, বুঝে নিতে পারে, আবার একজনকে 4 বার বলতে হয়, 5 বার বলতে হয়, তারপর বুঝতে পারে, এরকমও হতে পারে। সেক্ষেত্রেও শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে। নেক্সট, শিক্ষার্থীর স্বাস্থ্যগত পরিস্থিতি, যেটা তোমরা বলছিলে যে যদি কোনো রোগের শিকার হয়, ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, মানসিকও হতে পারে, আর কি বলে মানসিক আর শারীরিক হতে পারে। শারীরিক, হ্যাঁ শারীরিক, যে কোনো পরিস্থিতির হতে পারে। শরীর যদি মন ভালো না থাকে, মন ভালো থাকবে না, ঠিক আছে? শরীর ভালো যতক্ষণ না থাকবে, মন ততক্ষণ ভালো থাকবে না। তাহলে মানসিক স্বাস্থ্যও হতে পারে, পারিবারিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যও হতে পারে। দুটো যদি কোনোটাই গন্ডগোল থাকে, তাহলে সে সঠিকভাবে মনোযোগই দিতে পারবে না ক্লাসে, সেক্ষেত্রে শিখতে পারবে না, অর্থাৎ শিক্ষার্থী পিছিয়ে পড়বে। তাহলে এই যে পিছিয়ে পড়ছে, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বা তুমি একজন শিক্ষক হিসেবে সেটা কিভাবে আইডেন্টিফাই করবে কেন পিছিয়ে পড়ছে? শিক্ষার্থীকে প্রশ্ন করা হলো, শিক্ষার্থী উত্তর দিতে পারলো না, সেটা তুমি কিভাবে জানবে? একটা ক্লাসের মধ্যে তো সবাইকে একজনকে প্রশ্ন করে করে তো আর সম্ভব হয় না, কারণ একটা খুব সীমিত সময়ের ক্লাস থাকে। তাহলে শিক্ষক মহাশয় কি করবেন না, একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন, একটা মিটিং, এখানে মিটিং বলতে সাক্ষাৎকার, এখানে আলাপ আলোচনার মিটিং না, একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন, যেখানে শিক্ষার্থী যারা পিছিয়ে পড়েছে তাদের তো আইডেন্টিফাই কিভাবে করব আমরা বলে দিয়েছি না, আইডেন্টিফাইটা কিভাবে করব সেটা বলবো, বলে দিয়েছি বলাটা ভুল হলো। তাদেরকে নিয়ে একটা সাক্ষাৎকার করবেন, এবং সেটা হেলদি হবে, যেখানে শিক্ষার্থী একবারে মানসিকভাবে বা প্রাক্ষবিকভাবে কোনো রকম নিরাপত্তার অভাব বোধ করবে না। শিক্ষক মহাশয় একেবারে ফ্রেন্ড, ফিলোজফার, প্রথমে একবারে ফ্রেন্ডের মতো করেই মিশবেন, মিশে তাকে জিজ্ঞাসা করবেন কোথায় অসুবিধে, কেন বুঝতে পারছো না, সেই ধরনের সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন, তবেই আইডেন্টিফাই করতে পারা যাবে। নেক্সট কি হতে পারে? শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করা। দেখবে যিনারা খুবই দক্ষ শিক্ষক, ওনারা শিক্ষার্থীর যে গেস্টার পোস্টার, শারীরিক অঙ্গভঙ্গি,
তার তাকানোর ধরন, তার মাথা নাড়ার ধরন, বুঝতে পারছো না? হ্যাঁ, এই বিষয়টা দেখেই শিক্ষক মহাশয় বুঝে যান যে শিক্ষার্থী সঠিকভাবে শিখতে পারছে নাকি কোনো জায়গায় তার বুঝতে অসুবিধা হচ্ছে বা পিছিয়ে পড়ছে। তাহলে সেই যথাযথ পর্যবেক্ষণের দক্ষতা শিক্ষক মহাশয়ের থাকতে হবে। তাহলে যথাযথভাবে সেই দক্ষতা থাকলে তবেই তো তিনি ওটা শনাক্ত করতে পারবেন, এবং সেই পর্যবেক্ষণটাও যথাযথভাবে করতে হবে। ফার্স্ট ব্রেঞ্চ থেকে লাস্ট ব্রেঞ্চ, এ কোণার থেকে ওই কোণা পর্যন্ত প্রত্যেকের দিকে নজর দিয়ে দিয়ে যে পাঠদান করার বিষয়টা, সেটা করতে হবে। দেখো, কারণ বলতে গিয়ে তার সমাধানও বলা হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের যথাযথ পর্যবেক্ষণ করতে হবে, সঠিকভাবে সে তার টাস্ক করছে কিনা, সঠিকভাবে সে শুনছে কিনা মনোযোগ দিয়ে, সঠিকভাবে সে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট ডাউন করে নিচ্ছে কিনা। বইয়ের বাইরে অনেক বা গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে যেগুলো শিক্ষক মহাশয় বলে যান, সেগুলো নোট ডাউন করছে কিনা, এইগুলো চলে আসবে পর্যবেক্ষণের অন্তর্গত। কোনো অ্যাক্টিভিটি দিয়েছেন শিক্ষক মহাশয়, সঠিকভাবে সে অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করেছে কিনা, অ্যাক্টিভিটি কিভাবে করছে তার পরের কথা, আগে সঠিকভাবে অংশগ্রহণ করেছে কিনা। আরেকটা কি, মূল্যায়নের ফলাফল দেখে, যেটা 1 মাস ছাড়া ছাড়া একটা করে টেস্ট নেওয়া হয় শিক্ষার্থীদের, এবং সার্বিকভাবে যখন একটা নেওয়া হয় যেটা বার্ষিক, তার ফলাফল দেখেও বোঝা যাবে। তাহলে তার ফলাফল দেখে যদি বোঝা যায়, তাহলে তার মূল্যায়নের সেই প্রশ্নপত্রের ধরনটাও সেভাবে হতে হবে যাতে শিক্ষার্থীদের চিহ্নিত করা যায়, সেই অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করতে হবে, যেখানে জ্ঞান, বোধ, দক্ষতা, এই যে বিষয়গুলো আমরা ব্লুমসের ট্যাক্সোনমি তোমরা যেটা পড়ে এসছো, সেই বিষয়গুলো যেন ওর মধ্যে থাকে। ফ্যাকচুয়াল নলেজ, প্রসিডিউরাল নলেজ, যে নলেজের যে আরো ভাগগুলো আছে ডিটেলে, বুঝতে পারলে? তাহলে সেই ধরনের প্রশ্নপত্র আমাকে শিক্ষক মহাশয় তৈরি করবেন। এইভাবে একজন শিক্ষক মহাশয় এই পদ্ধতি অবলম্বন করলে তিনি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করতে পারবেন, এবং সেই চিহ্নিত করার পরে তার প্রকৃতি বুঝবেন, কোথায় গ্যাপ আছে, এই ধাপগুলো যেটা বলেছিলাম পরপর 6টা, সেগুলো সেইভাবে প্রয়োগ করবেন সংশোধনমূলক শিক্ষণ, এবং শেষে আবারও মূল্যায়ন করবেন। বুঝতে পারলে তো? নেক্সট, সংশোধনীমূলক শিক্ষণের প্রয়োগগত দিক, মানে একটা এডুকেশনাল ইমপ্লিকেশনের দিক। ঠিক আছে, যে আমরা তো সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করব, সেটা প্রয়োগগত দিকটা কি? দেখো, সংশোধনীমূলক শিক্ষণের জন্য আমরা আগেও বলে এসেছি, একই কথাগুলোই ঘুরে ফিরে আসবে। শিক্ষক মহাশয়ের কিন্তু যথাসম্ভব প্রস্তুতি থাকবে, অর্থাৎ শিক্ষক মহাশয় যখন ক্লাস নেবেন, ক্লাস নেওয়ার সময় শিক্ষক মহাশয়ের মাথায় ওটাও থাকবে যে আমাকে ক্লাসের শেষে 10 মিনিটের জন্য একটা সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে, কারণ কিছু শিক্ষার্থী আছে যারা পিছিয়ে পড়বে, যারা বুঝতে পারবে না সঠিকভাবে, যারা শিক্ষণে একটু স্লো লার্নার, যারা, তাদের জন্য আমার এটা প্রয়োগ করতে হবে। অর্থাৎ সেই অনুযায়ী, সেই চিন্তা ভাবনা মাথায় রেখে শিক্ষক মহাশয় যথাযথভাবে আগে থেকে প্রিপারেশন নিয়ে যাবেন। একটা পদ্ধতি ইউজ করবেন, তিনি জানেন এটা সফল হবে, আবার বিফলও হতে পারে, তাহলে তার সঙ্গে সঙ্গে আলাদা কি মেথড অবলম্বন করা যেতে পারে, কি প্রসিডিউর অবলম্বন, কি প্রসেস অবলম্বন করলে যে জায়গাটা ফাঁক থেকে যাচ্ছে সেই গ্যাপটাকে পূরণ করা সম্ভব হবে। সেই জন্য শিক্ষক মহাশয়ের যথাসম্ভব প্রস্তুতি নেওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। যথার্থ শিক্ষণ পদ্ধতি, একই কথা, কি না, যেটা যে বিষয়, আমি ব্যাকরণ যখন আমি পড়াচ্ছি তখন আমি চেষ্টা করবো আরোহী পদ্ধতিতে পড়ানোর, আবার কোনো কোনো সময় কি হয় অবরোহীতে আসতে হবে, কিন্তু আমার ফার্স্ট টার্গেট থাকবে আরোহী পদ্ধতি। কারণ কি না, আমি প্রথমে উদাহরণগুলো দিয়ে বুঝিয়ে দেবো যে এই উদাহরণগুলোর মধ্যে কি ঘটনা ঘটছে বা কিরকম ভাবে এর পরিবর্তন হচ্ছে, কোনটা মিলেমিশে যাচ্ছে, কোনটা বিশ্লেষণ এইভাবে করা যাচ্ছে, সেই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো বিশ্লেষণ করবে। তাহলে দেখো, এটাতেও এটা হলো, ওটাতেও এটা হলো, ওটাতেও এটা হলো, তাহলে আমরা কি বলতে পারি যে এইটা থাকলে এটা হতে পারে, দিয়ে এবারে তিনি সূত্রে যাবেন, তাহলে আমরা কি বলবো না, এই বিষয়টাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। যথার্থ শিক্ষণ পদ্ধতিতে আর আমরা কি বলতে পারি, ধরো শিক্ষার্থীদের যোগ বিয়োগ শেখাবে, একবারে ছোট ক্লাসের বাচ্চাদের, প্রাইমারিতে যেটা হয়, আমি সেই উদাহরণই নিই, গল্পের ছলে শেখানো,
তখন আমি অঙ্ক শেখাবো গল্পের মতো করে। দুটো হাতে বল দিয়ে দিলাম, বলো তো তোমার কাছে কটা বল আছে? দুটো আছে। আচ্ছা, ওই দুটো একটা বক্সে রেখে দাও, একটা বাকেটে রেখে দাও, মানে ছোট একটা পটে। আচ্ছা, এবারে তুমি ওখান থেকে একটা তুলে নাও, এ বলটা তোমার। তাহলে আর কটা থাকলো বলো তো? একটা থাকলো। এই যে গল্প, এই যে খেলার ছলে শেখানো, গল্পের ছলে শেখানো, সেটা কিন্তু পরিস্থিতি, শিক্ষার্থীর সামর্থ্য, ক্ষমতা, তার বয়স, সে কোন স্তরে আছে, সেই অনুযায়ী করে কিন্তু যথার্থ শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করতে হবে। ধরো একটা অ্যানিমেশন দেখানো হলো বাচ্চাদের, কি সম্পর্কে? না পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে। আমি আমার মেয়ের কথাই বলছি, একবারে বাস্তব জ্বলন্ত উদাহরণ। ও কি করে, যখনই হাত ধুয়ে বলে আমাকে একটু হ্যান্ড ওয়াশ দাও। কেন? না সে দেখেছে, ওই কার্টুন দেখছে, ওই চুচু বলে একটা চ্যানেল আছে, চুচু, সেখানে দেখে ওরা হাত ধুয়ে, সাবান দিয়ে হাত ধুয়ে, ওই। তাহলে এটাও কিন্তু এক ধরনের তাকে শেখানো হচ্ছে, আমি বাচ্চাদের কার্টুন দেখাবো, কিন্তু সেটা যেন শিক্ষণমূলক হয়, শিখনমূলক হয়। গল্পে মিথ্যেবাদীর গল্প হচ্ছে, চুরির গল্প হচ্ছে, সেখানে বলা হচ্ছে চুরি করবে না, সে শাস্তি পেল। কেন শাস্তি পেয়েছে? চুরি করেছে বলে। কেন তার সবকিছু নষ্ট হয়ে গেল? কারণ সে খারাপ কাজ করেছে বলে। এই যে জিনিসগুলো শেখানো, আর এমনি বইতে পড়িয়ে শেখানো, দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য। এই জন্য এখন লার্নিং বাই ডুইং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা আজকালের সিলেবাসগুলো, বইগুলো খুলে দেখবে, গল্প দিয়ে শুরু। এখানে গেছিল, বেড়াতে গিয়ে দেখলো এই হয়েছে, ওই হয়েছে। তাহলে কি হয় না, এটা এই হয়। এবারে শিক্ষক বাড়ি স্কুলে এসে শিক্ষিকাকে জিজ্ঞাসা করলো, শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করলো, তখন শিক্ষক মহাশয় এবারে তাকে বোঝানো শুরু করে দিল, বাস পড়ানো হয়ে গেল। তো শিক্ষণ পদ্ধতিটা আমাদের, মানে সংশোধনীমূলক শিক্ষণের ক্ষেত্রে পদ্ধতিটা যথাযথভাবে নির্বাচন করতে হবে। খুব ডিটেলে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, এগুলো যেন মাথা থেকে বেরিয়ে না যায় কোনো সময়, ঠিক আছে? বিষয়বস্তুর যথাযথ উপস্থাপন, অর্থাৎ শিক্ষণ পদ্ধতি যথার্থ নির্বাচন করলে তবেই না বিষয়বস্তু যথাযথ উপস্থাপন করতে পারবে। কিন্তু তার সঙ্গেও আরো কিছু ব্যাপার জড়িয়ে আছে। যেমন কি না, যে বিষয়বস্তুর জন্য শিক্ষা প্রদীপন দেখানোর প্রয়োজন আছে, টিচিং লার্নিং মেটেরিয়াল, শিখন উপকরণ দেখাতে হবে। যেটার জন্য বোর্ড ওয়ার্ক করার প্রয়োজন আছে, করতে হবে। ছবি আঁকার প্রয়োজন, এঁকে দেখাতে হবে। বাচ্চাদের খেলানোর প্রয়োজন, খেলাতে হবে। প্লেইং মেথড, প্লে মেথড যেটাকে বলা হয়। বাচ্চাদের কাজে অংশগ্রহণ করাতে হবে, অবশ্যই করাতে হবে। তাহলে একটা বিষয়বস্তু উপস্থাপন করতে গেলে যে যে বিষয়গুলো আবশ্যিক, যে যে শর্তগুলো আবশ্যিক, সেই শর্তগুলো যেন যথাযথভাবে পরিপূর্ণ হয়। যথাসম্ভব সুস্পষ্টভাবে বিষয়বস্তুকে বুঝিয়ে দিতে হবে। আমি বলে চলো, এই যে আমি ধরো ইন ডিটেল বলছি, একাধিক উদাহরণ দিয়ে বলছি, তার মানে কি জিনিসটা আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য, ঘষে মেজে আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য। যথার্থ শিক্ষণ পদ্ধতি যখন পয়েন্টটা বললাম, ওই পয়েন্টটা নিয়ে 4-5টা উদাহরণ দিচ্ছি, 5 মিনিট সময় নিচ্ছি। কেন? কারণ ওটা আরো তোমাদের কাছে যাতে আরো স্পষ্টভাবে পয়েন্টটা যাতে তোমাদের মাথার মধ্যে গেঁথে থেকে যায়, সেটাই এটা। যতটা সম্ভব ম্যাক্সিমাম প্রচেষ্টা করবেন শিক্ষক মহাশয় বিষয়বস্তু সুস্পষ্টভাবে বোঝানোর জন্য। শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীদের সক্রিয় রাখা, অর্থাৎ যখনই শিক্ষক মহাশয় শুরু করছেন ক্লাস, ইন্ট্রোডাকশনে তোমরা জেনে এসছো, পড়ে এসছো যে পূর্ব অভিজ্ঞতার প্রশ্নে দিয়ে শুরু করছেন, অর্থাৎ ক্লাসের শুরু থেকেই শিক্ষার্থীকে অ্যাক্টিভ করে রাখা হলো। সেই অ্যাক্টিভ করে রাখাটা যেন একবারে শেষ পর্যন্ত থাকে, তাদেরকে এনগেজ করে রাখা। যিনি এনগেজ করে রাখতে পারবেন শিক্ষার্থীদের, তিনি সফল শিক্ষক এবং তার শিক্ষণ পদ্ধতি সফল, শিক্ষার্থীর শিখনও সফল। কিন্তু শিক্ষক মহাশয় বলেন আজকে তোমাদের এটা আলোচনা করব, দিয়ে বলে চলে যাচ্ছেন, কে কি করছে দেখছেন না, উনি ওনার মতো বলে চলে যাচ্ছেন, তাতে হবে না। পাঠদান হবে, শিক্ষণ প্রক্রিয়া, শিখন যে প্রক্রিয়াটা হবে ইন্টারঅ্যাক্টিভ, যেখানে শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
এখনকার শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, লার্নার সেন্টার্ড এডুকেশন। আগে ছিল টিচার সেন্ট্রিক, এখন লার্নার সেন্টার্ড হয়ে গেছে। এইখানে কয়েকটা ক্রাইটেরিয়া আমি তোমাদের বলি। প্রথমে ছিল কি টিচার সেন্ট্রিক, এখন হয়ে গেছে লার্নার সেন্ট্রিক। প্রথমে কি ছিল না শিক্ষক মহাশয় নিজের মতো বলে যাবেন, এখন কি করা হচ্ছে শিক্ষার্থী যেটা চাইবে সেই অনুযায়ী বলতে হবে। আগে শিক্ষার্থীরা শুধু জ্ঞান নিয়ে নিত, মানে শিক্ষক মহাশয় বলে যাচ্ছেন, শিক্ষার্থী জ্ঞান নিয়ে যাচ্ছে। আর এখন কি হচ্ছে শিক্ষার্থীর নিজে অংশগ্রহণ করে জ্ঞান অর্জন করছে। এই যে ক্রাইটেরিয়াগুলো, আগে যে একটা ট্রেডিশনাল মেথড ছিল, এখন হচ্ছে পেডাগজিক্যাল, ইংলিশ টার্মটা হচ্ছে তোমার পেডাগজিক্যাল প্র্যাকটিসেস, লার্নার সেন্ট্রিক পেডাগজিক্যাল প্র্যাকটিসেস হচ্ছে এখন ইংলিশ টার্মটা। এটা অনেকগুলো এখানে ব্যাপার আছে, টিচার সেন্ট্রিক থেকে লার্নার সেন্ট্রিক হলো, ট্রেডিশনাল থেকে টেকনোলজি আবার হ্যাঁ এখন আবার নতুন হচ্ছে টেকনোলজি ইন্টিগ্রেটেড পেডাগজিক্যাল প্র্যাকটিসেস, মানে প্রযুক্তিগত টেকনোলজি ইন্টিগ্রেটেড, মানে প্রযুক্তি নির্ভর শিক্ষা বিজ্ঞানসম্মত শিক্ষণ প্রক্রিয়া। আগে ওসব ছিল না। আগে একটা বড় ভান্ডার, শিক্ষক মহাশয় ছোট ভান্ডারে একটা পাইপলাইন দিয়ে জ্ঞান এসে পৌঁছতো, পাইপলাইন থিওরি যেটা তোমরা পড়ে এসছো। শিক্ষক মহাশয় জ্ঞানের ভান্ডার থেকে একটা ছোট পাইপ জুড়ে দেওয়া হলো একটা ছোট পাত্রে, সেখানে জ্ঞান গড়িয়ে গড়িয়ে এসে পড়ছে। সে থিওরি এখন চলবে না। এখন গুরুত্ব পাচ্ছে বড় জায়গায় শিক্ষার্থী, শিক্ষক মহাশয় শুধুমাত্র তিনি সহায়কের কাজ করবেন, মেন্টরের কাজ করবেন। মোট কথা হলো, এতগুলো কথা বলার মোদ্দা কথা হলো শিক্ষার্থীকে সক্রিয় রাখতে হবে। শিক্ষার্থীকে সক্রিয় রাখলে শিক্ষার্থীর চাহিদা মতো, তাদের আগ্রহ মতো, তাদের ক্ষমতা মতো, তাদের সামর্থ্য মতোই শিক্ষণ প্রক্রিয়া সম্ভব হবে। এবং শিক্ষার্থীদের সক্রিয় রাখতে উৎসাহিত করা। শিক্ষক মহাশয় বলে দিল আচ্ছা তোমাদের 10টা প্রশ্ন করব, একটা প্রথমে আমরা বিষয় আলোচনা করব, 10টা প্রশ্ন করব, যে 8টা উত্তর দিতে পারবে তার জন্য স্পেশাল পুরস্কার আছে, বা তাদের প্রত্যেকের জন্য একটা করে ক্যাডবেরি আছে, বা তাদের পরীক্ষাতে আমি কি করব, এখানে এইটার উত্তর দিতে পারলে তাদের প্রত্যেককে 1 নাম্বার করে আমি গ্রেস দেব। বা যখন প্রশ্ন করছে ভেরি গুড, এই যে উৎসাহিত করা, রিইনফোর্সমেন্ট যেটাকে আমরা বলি, সেটা করতে হবে। তবেই শিক্ষার্থীরা সক্রিয়ভাবে মনোযোগ সহকারে শিখবে। আর কি না যথাযথ শিক্ষণ উপকরণ ব্যবহার করা, এটা আর বলছি না। শিক্ষার্থীর প্রাক্ষবিক নিরাপত্তা বজায় রাখা, অর্থাৎ শিক্ষক মহাশয় অবশ্যই বন্ধুসুলভ আচরণ করবেন। সংশোধনীমূলক শিক্ষণের, সাধারণ শিক্ষণের ক্ষেত্রে তো করবেন, সংশোধনীমূলক শিক্ষণের ক্ষেত্রেও করবেন। হ্যাঁ, কোনোভাবে শিক্ষার্থীরা যেন মানসিকভাবে ভয়, হীনমন্যতা এই বিষয়গুলোতে যাতে না ভোগে, বা শিক্ষক মহাশয়ের প্রতি যেন শ্রদ্ধার ভাব না হারিয়ে ফেলে, এমনভাবে শিক্ষক মহাশয়ের আচরণ হবে। এই প্রাক্ষবিক নিরাপত্তার জায়গাগুলো বজায় রাখবেন। ধৈর্য সহকারে শিক্ষার্থীর বক্তব্য শুনবেন অবশ্যই। যেটুকু বলতে চাইছে শুধু বক্তব্য শুনবেন না, বক্তব্য প্রকাশের জন্য আরো উৎসাহিত করুন। বলো, তোমার যা মনে হয় বলো। আমি যেমন তোমাদের বলি, আমি একটা জিনিস প্রশ্ন করে দিলাম, দেখছি চুপ, আরে যা মনে হয় বলো না রে বাবা, যা মনে হয় বলো। তুমি বললে বাকিরা শুনবে, বাকিরা সে জিনিসটা অ্যানালাইজ করতে পারবে, আবার বাকিরা একটা কথা বলবে, সেটাকে তুমি অ্যানালাইজ করতে পারবে। ওই জন্য তোমরা যখন বলে যাও আমি চুপচাপ শুনে যাই, আচ্ছা বলো, নেক্সট বলো, সবাই নেক্সট করতে করতে আমি সবাইটা শোনার চেষ্টা করি, তারপরে আমি বক্তব্যটা এবারে শুরু করি। সংশোধনীমূলক শিক্ষণের ক্ষেত্রেও তাই। শিক্ষার্থী কেন বুঝতে পারছে না, কি বুঝতে পারছে না, এই জায়গাটা বুঝতে পারছি না, এগুলো সবকিছু ধৈর্য সহকারে তিনি শুনবেন। এবং প্রয়োগের সময়ও যখন তিনি মূল্যায়ন করবেন যে উত্তরটা দিচ্ছে কতটা সঠিকভাবে দিচ্ছে, কোথাও কি সামান্য একটু ভুল থেকে যাচ্ছে, সেটাও
সচেতনতার সঙ্গে শুনবেন। পুরস্কার ও শাস্তির ব্যবস্থা করা, সেটা কি? ওই ক্যাডবেরির কথা বললাম। আর শাস্তিটা মানে এখানে কিন্তু লাঠি ডান্ডা নিয়ে জোর মারধর করা নয়, শাস্তিটা আলাদা রকম। 2টো অঙ্ক দিচ্ছি, এই সময়ের মধ্যে করতে না পারলে পরবর্তী এই সময়ের মধ্যে 3টে অঙ্ক করতে হবে, নাহলে নাম্বার কাটা যাবে, নাহলে চকলেটটা পাবে না। এটাই হচ্ছে শাস্তি, মানে ইতিবাচক শাস্তি, নেতিবাচক না, যেটা তার মানসিক শারীরিকভাবে কোনো ক্ষতি করতে পারে। শিক্ষার্থীর বক্তব্য উপস্থাপনের স্বাধীনতা প্রদান। অনেকে দেখবে ক্লাসে অনেক সময় শিক্ষার্থীরা, তোমরা তো নিশ্চয়ই ওই করেছো, কি বলে, প্র্যাকটিস টিচিং এর বিষয়টার কথা বলছি। দেখবে অনেক শিক্ষার্থী থাকে ক্লাসে, তুমি বলছো তো, হঠাৎ করে হাত তুলে দিয়েছে, মানে সে কিছু একটা বলতে চাইছে। সেক্ষেত্রে যেটা বলতে চাইছে সেটা তো তিনি শুনবেন, অবশ্যই শুনবেন, তার স্বাধীনতা আছে বলার। শিক্ষার্থী যতক্ষণ বলতে চাইছে বলুক, কোনো অসুবিধে নেই, সেই স্বাধীনতাটা তার থাকবে। এবং প্রত্যেককে বলার অধিকার, যা বলতে চাও বলো, প্রয়োজনে একজনকে তুলবেন, তোমার যা মনে হয় বলো, যা একটা শব্দ বলতে চাও বলো, 10টা শব্দ, 10টা বাক্য, যা বলতে চাও বলো, এইভাবে স্বাধীনতা প্রদান করবে। নিয়তভাবে অভিভাবকের সঙ্গে যোগাযোগ রাখা, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে সকল অসুবিধাগুলো, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছ তো? অনেকক্ষণ আমি ধরে বলে যাচ্ছি, শোনা যাচ্ছে? ঠিক, শোনা যাচ্ছে, ঠিক। নিয়ত অভিভাবকের সঙ্গে যোগাযোগ রাখা, কেন না শিক্ষার্থীর কোন জায়গায় অসুবিধা হচ্ছে, কেন হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড কি, বা দেখা যাচ্ছে যে কোনো শিক্ষার্থী তার মনের কথাই প্রকাশ করলো যে স্যার আমার বাড়িতে এই রকম অসুবিধা, তাই হচ্ছে না, সেটা নিয়ে আলোচনা করা। বা শিক্ষক মহাশয় দেখছেন যে শিক্ষার্থীর কোনো একটা জায়গায় গাইডেন্সের প্রয়োজন আছে, একটা কোনো গাইডার হলে ভালো হয়, সেটা অভিভাবককে বলবেন। অভিভাবকের দিক থেকে যদি কোনো ত্রুটি থাকে, হয়তো শিক্ষার্থীর মনের কথা বলতে গিয়ে কোনো কিছু বলেছেন, সেই ত্রুটিটা যাতে অভিভাবক, মানে সেই ত্রুটির জায়গাটা থেকে কাটিয়ে যেন উঠতে পারে, তার জন্য যোগাযোগ রাখা। এই ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকবে, অভিভাবকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। শিক্ষার্থীর মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে আনন্দমূলক বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করানো, এটা ব্যাখ্যা করার আশা করি প্রয়োজন নেই। মাঝে মাঝে শিক্ষার্থীদের চলো একটু খেলে আসি, আজকে খেলবো, তো এই হচ্ছে সংশোধনীমূলক শিক্ষণ। আচ্ছা, কে কে সিটেড দিচ্ছ? তোমাদের মধ্যে কেউ দিচ্ছ কি? না স্যার, আমি দিচ্ছি না। যাই হোক, এই হচ্ছে আজকে মোটামুটি সংশোধনীমূলক শিক্ষণের ক্লাস। তোমরা একটু দেখবে, আর কোনো কিছু বোঝার কি অসুবিধে এই পর্যন্ত আছে? হ্যাঁ, এটা স্যার ভালোই বোঝা গেল, এটা অতটা প্রবলেম নয়। এটা কোনটা তাহলে খারাপ বোঝা গেছে ভাই বলো? বিশেষভাবে বলছো যে ভালো বোঝা গেছে, অন্য কোনোটা কি খারাপ আছে? তাহলে সেটা আবার আলোচনা হবে। হ্যাঁ, ভালো বোঝা গেছে, মানে যে এটা না বোঝার সেরকম কিছু নাই আর কি, মানে এতে যে খুব কড়া কিছু আছে সেরকম নয়। এটা টপিকটা একবারে ছোট্ট টপিক, কিন্তু বিষয়টা কি, যত আমরা ডিটেইলে আলোচনা যেমন আগের দিন যে বুদ্ধিগুলো পড়াচ্ছিলেন সেগুলো কি অনেক জিনিস ছিল, এতে হচ্ছে একটা জিনিসের ব্রাঞ্চ করে হচ্ছে, সেগুলো অনেকগুলো শ্রেণী বিভাগ করতে অনেক রকম ভাবে হচ্ছে, এটা বলতে চাইছি আমি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবারে আমরা কয়েকটা এমসিকিউ প্রশ্নের আলোচনায় চলে আসি, কেমন? দেখো, বলা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ কোন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োজন? যে সকল শিক্ষার্থীরা শিক্ষণের দিক থেকে পিছিয়ে পড়ে, যারা সন্তোষজনক ফলাফল করতে পারে না, যাদের শিক্ষণে কোনো ত্রুটি থাকে, সবকটি। তোমরা একটু মনে মনে ভেবে নাও পজ করে, তারপরে আমি অ্যান্সার বলে দেবো। অ্যান্সারে চলে আসছি। অ্যান্সার হবে ঘ, সবকটি। কেন না, যে সকল শিক্ষার্থীরা শিক্ষণের দিক থেকে পিছিয়ে পড়ে, মানে কি কোনো না কোনো কারণে সে পিছিয়ে পড়ছে। হতে পারে সেটা শিক্ষণগত ত্রুটি, হতে পারে তার মনোযোগের অভাব, বা হতে পারে তার বোঝার ক্ষমতার কোনো অভাব ছিল, এই সকল বিভিন্ন ধরনের বিষয় থেকে থাকে। আবার কি, যারা সন্তোষজনক ফলাফল করতে পারছে না, মানে কি, অর্থাৎ যাদের যে ফলাফলটা করা দরকার ছিল, ধরলাম কোনো এক শিক্ষার্থীর 80% পাওয়ার কথা, কিন্তু সে দেখা গেল 50% পেল,
অর্থাৎ সে যদি 80% পেত সেটা শিক্ষক মহাশয়ের কাছে সন্তোষজনক হতো, কিন্তু 50 পেয়েছে তাই সন্তোষজনক হয়নি। তাহলে দেখতে হবে কোন জায়গায় ফাঁক থেকে গেছে। আর কি, যাদের শিখনে ত্রুটি থাকে, অর্থাৎ শিখনে কোনো ভুল থেকে যায়, কোনো কারণে যদি ভুল থেকে যায় তাহলে সেক্ষেত্রে সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজন হয়। তাই অপশান হবে সবকটি। এগুলো একটু সহজ সহজ প্রশ্ন। পরে যখন আমরা পেডাগজি সিরিজ শুরু করব তখন কিন্তু কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। ঠিক আছে, ভালো করে প্রিপারেশান নিয়ে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, সংশোধনী শিক্ষণ একজন শিক্ষার্থীকে কিভাবে সাহায্য করে? শিখনের কোনো ত্রুটি থাকলে তা পূরণে সাহায্য করে, পরীক্ষায় ভালো ফলাফলে সহায়তা করে, বিষয়বস্তু স্মরণ করতে সহায়তা করে, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। একটু ভেবে নাও পজ করে, তারপরে অ্যান্সার বলছি। এবারে অ্যান্সারে চলে আসছি। বলছে উত্তর এ, অর্থাৎ ক এবং খ। ক অপশানে কি বলা হচ্ছে না, শিখনের কোনো ত্রুটি থাকলে তা পূরণে সাহায্য করে, সেটা আমরা গত স্লাইডে ওই বিষয়টা বললাম। পরীক্ষায় ভালো ফলাফলে সহায়তা করে, অবশ্যই যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় কোনো কারণে খারাপ ফলাফল করে থাকে তাহলে সংশোধনীমূলক শিক্ষণের মাধ্যমে যে জায়গাতে তার শিখনে ত্রুটি ছিল বা খামতি ছিল সেই জায়গাটা পূরণ করে দেওয়া হয় এবং ফলে কি হয়, সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। আচ্ছা, বিষয়বস্তু স্মরণ করতে সহায়তা করে। স্মরণ করা বা রিকল করা বা মুখস্থ করা এই টার্মগুলো হচ্ছে নেগেটিভ টার্ম যখন পেডাগজির প্রশ্ন থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে, দু একটা ক্ষেত্রে কি হয়, প্রশ্নের ধরন অনুযায়ী সেটাকে আবার সঠিক অপশান হিসাবে চিহ্নিত করতে হয়, কিন্তু জেনারেলি স্মরণ করা বা রিকল বা মুখস্থ এই বিষয়গুলো নেগেটিভ টার্ম। তাহলে এই অপশানটা বাদ চলে গেল। তারপরে কি বলা হচ্ছে, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা। শিক্ষার্থীর সঙ্গে শিক্ষার্থীর প্রতিযোগিতা, আমি বেশি পাবো। কিন্তু এটা যদি স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক মনোভাবের কথা থাকতো তাহলে কিন্তু এই অপশানটা আমরা চুজ করতাম। কিন্তু এখানে স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক বিষয়টা এখানে তুলে ধরা হয়নি, এখানে শুধু প্রতিযোগিতার কথা বলা হয়েছে, অর্থাৎ একে অপরের রেসারেসির বিষয়টা এখানে দেখানো হয়েছে। তাই এখানে শুধুমাত্র ক এবং খ হবে এবং উত্তর অপশানে এ হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। বলছে সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে কোন বিকল্প গ্রহণীয় নয়? এখানে 4টি বিকল্প দেওয়া আছে, তার মধ্যে কোন বিকল্প গ্রহণীয় নয়? এটি শিক্ষার্থীর মধ্যে হীনমন্যতাবোধকে জাগ্রত করে, বিষয়বস্তুর ধারণাগত অভাব পূরণ করে, শিক্ষার্থীর মধ্যে ভয় জাগরিত হয়, শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষার পথকে আরও সুগম করে। ভেবে নাও, তারপর আমি বলছি। উত্তরে চলে আসছি। বলা হচ্ছে উত্তর সি, ক এবং গ। দেখো, শিক্ষার্থীর মধ্যে হীনমন্যতা বোধকে কোনোদিনই জাগ্রত করবে না। সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর শিখনে কোথায় ত্রুটি আছে সেটাকে পূরণ করা, ধারণাগত অভাব পূরণ করা। ঠিক আছে, হীনবর্ণতা বোধ ওখানে জাগ্রত করার কোনো প্রসঙ্গ নেই। এবং শিক্ষার্থীর মধ্যে ভয় জাগ্রত করবে না। হয়তো স্বাভাবিকভাবে কিছু সময়ের জন্য মনে হতে পারে শিক্ষার্থী হয়তো শিখতে পারেনি, তাকে যদি সংশোধনমূলক শিক্ষণ দেওয়া হয় তাহলে শিক্ষার্থী ভাববে যে আমার বন্ধু গোষ্ঠীরা কী ভাববে, আমাকে আবার বোঝাচ্ছে, আমি হয়তো বুঝতে পারিনি, এরকম বন্ধুরা ভাববে। সেই ধরনের হীনমন্যতা বোধ যদি শিক্ষার্থীর মধ্যে কাজ করে, ওরকম কোনো ব্যাপার নয়। এখানে ভয় এবং হীনমন্যতা বোধ এই দুটো গ্রহণীয় হবে না। আর সংশোধনমূলক শিক্ষণ অবশ্যই শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষার পথকে আরও সুগম করে। অর্থাৎ এখন যদি ভালোভাবে সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে বিষয়বস্তুকে সহজ করে বুঝিয়ে দেওয়া যায় তাহলে পরের বিষয়বস্তু বোঝার পথ তাদের কাছে আরও সুগম হয়। তাই অপশান হবে সি, অর্থাৎ ক এবং গ। নেক্সট প্রশ্ন দেখো। বলা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে কিভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে। যখন একটা সংশোধনীমূলক শিক্ষণ শিক্ষক মহাশয় কন্ডাক্ট করতে যাবেন তখন কিভাবে পদক্ষেপ নেবেন একটার পর একটা, সেটাই এখানে দেওয়া আছে এলোমেলোভাবে, সেটা সাজিয়ে ঠিক করতে হবে। ওই জন্য বলা আছে সঠিক বিকল্পটি নির্বাচন করুন। তার উপরে 6টা অপশান কী দেওয়া আছে আমরা একটু দেখে নিই। পদক্ষেপগুলো: মূল্যায়ন, সংশোধনের জন্য পরিকল্পনা ও প্রস্তুতি, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিতকরণ, সংশোধনমূলক শিক্ষণ প্রদান, সংশোধনযোগ্য ক্ষেত্র চিহ্নিতকরণ এবং সর্বশেষ হলো সংশোধনযোগ্য বিষয়বস্তু নির্বাচন। এটা পজ করে তোমরা একটু ভেবে নাও, এটা একটু সময় নিয়ে ভাববে, কারণ এখানে গুলিয়ে যাওয়ার প্রবল চান্স। ঠিক আছে, একটু সময় নিয়ে ভাবো, পজ করে নাও, আমি কিছুক্ষণ পরেই অ্যান্সারটা বলে দিচ্ছি। এবারে অ্যান্সারে চলে আসছি। বলছে উত্তর ক,
আমরা একটু মিলিয়ে দেখে নিই। উত্তর কতে কি বলা আছে? 3, 5, 6, 2, 4, 1। প্রথমে আছে 3। কি বলা হচ্ছে? পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রথমে চিহ্নিতকরণ করতে হবে, অর্থাৎ কাদের সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজন আছে, কোন শিক্ষার্থীদের, তাদের প্রথমে চিহ্নিতকরণ করতে হবে। তারপরে কি করতে হবে? তাদের তো চিহ্নিত করলাম, তাদের চিহ্নিত করার পর তাদের কোন জায়গাটা, শিখনের কোন জায়গাটাতে প্রয়োজন, তাহলে সংশোধনযোগ্য যে ক্ষেত্রটা সেটা চিহ্নিতকরণ করতে হবে। কোন জায়গায় সংশোধনমূলক শিক্ষণ প্রয়োগ করা হবে সেটা চিহ্নিত করতে হবে। তারপরে কি করতে হবে? সংশোধনযোগ্য ক্ষেত্র চিহ্নিত করা হয়ে গেল। সংশোধনযোগ্য ক্ষেত্র চিহ্নিত করার পরে বিষয়বস্তুটা নির্বাচন করতে হবে, অর্থাৎ যে ক্ষেত্রটাতে খামতি সেই রিলেটেড যে বিষয়বস্তু সেটা তারপরে নির্বাচন করতে হবে। তারপর কি করতে হবে না, সংশোধনের জন্য পরিকল্পনাও প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ সেই বিষয়বস্তুটা কিভাবে পুনরায় শিক্ষণ প্রদান করা যায় সেই বিষয়বস্তু নিয়ে, সেটা নিয়ে পরিকল্পনা করবেন শিক্ষক মহাশয় এবং প্রস্তুতি নেবেন। তারপরে কি করবেন না, সংশোধনমূলক শিক্ষণ প্রদান করবেন ওই পরিকল্পনা এবং প্রস্তুতি অনুযায়ী। ঠিক আছে, সংশোধনমূলক শিক্ষণ প্রদান করবেন, অর্থাৎ 4। এবং শেষে একেবারে আসবে মূল্যায়ন, অর্থাৎ সংশোধনমূলক শিক্ষণটা কতখানি কার্যকরী হলো, হ্যাঁ, সেটা আবার যাচাই করার জন্য যে পদক্ষেপ হবে সর্বশেষ সেটা হচ্ছে মূল্যায়ন। তাহলে এখানে কি এলো আরেকবার বলে দিই। প্রথমে আসছে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিতকরণ, তারপরে সংশোধনযোগ্য ক্ষেত্র চিহ্নিতকরণ, তারপরে সংশোধনযোগ্য বিষয়বস্তু নির্বাচন, তারপরে হচ্ছে সংশোধনের জন্য পরিকল্পনা প্রস্তুতি, তারপরে সংশোধনমূলক শিক্ষণ প্রদান এবং শেষে মূল্যায়ন। অর্থাৎ উত্তর ক 3, 5, 6, 2, 4, 1 এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ। এই স্টেপটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল, কারণ অপশানগুলো এমনভাবে দেওয়া থাকবে যেখানে এটা আগে হবে না ওটা আগে হবে, এইটা মাথায় প্রচুরভাবে একটা ব্রেন স্টর্মিং তৈরি করে দেবে। ঠিক আছে, তো এই স্টেপটা কিন্তু খুব মানে একবারে নিখুঁতভাবে মনে রাখার চেষ্টা করবে, কারণ এখন প্রশ্নের ধরনে এই ধরনের বিভিন্ন স্টেপ দিয়ে দেয়। এখানে তো আমি পুরো 6টা স্টেপই দিয়েছি। অনেক ক্ষেত্রে কি হয়, 6টার মধ্যে 2টো অমিট করে শুধু 4টে স্টেপ দিয়ে দেয়, সেগুলোকে আবার সাজাতে হয় কোনটার পর কোনটা হবে, এভাবে মানে ঠকানোর জন্য প্রশ্ন দিয়ে দেওয়া হয়। তো সেইভাবে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে। কেমন? তো এই মোটামুটি আজকের এমসিকিউ আলোচনা থাক। আজকে 4টা এমসিকিউ আলোচনা করলাম, পরে পেডাগজি সিরিজের জন্য আবার কিছু এমসিকিউ তোলা থাকলো। আর এখানে আরেকটি বিষয় বলে রাখি, আমি চেষ্টা করব কিছু প্রশ্ন ইংরাজিতে দেওয়ার, ঠিক আছে, পেডাগজি থেকে। কারণ কি, ইংরাজিতে দেওয়া থাকলে কি হবে, সেটা ইংলিশ পেডাগজির ক্ষেত্রেও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, সেটা তোমাদেরই কাজে দেবে। এবং যারা ধরো সেন্ট্রাল টেট দেবে বা সেন্ট্রাল টেট দেবে আর ইংরাজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা চুজ করবে তাদের ক্ষেত্রেও প্র্যাকটিস হয়ে যাবে। আমি চাইছি আমার দিক থেকে যতটা আমি সক্ষম তোমাদের দেওয়ার জন্য আমি ম্যাক্সিমামটাই দেওয়ার চেষ্টা করব। ইংলিশে পেডাগজি আলোচনা করার ক্ষেত্রে আমি আশা করি তোমাদের সাহায্য করতে পারবো। ঠিক আছে, তো সেই জন্য অবশ্যই পেডাগজি সিরিজগুলো কিন্তু একবারে খুঁটিয়ে মানে ক্লাস করবে। কারণ কি, ওখানে যে প্রশ্নটা আলোচনা হবে সেটার সঙ্গে সঙ্গে তার থিওরিটা ব্যাখ্যা হয়ে যাবে। কেমন? সেই ব্যাখ্যাটাই কিন্তু পুনরায় রিভিশনের কাজ করবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো তোমরা, ভালোভাবে প্রিপারেশান নাও এবং একবারে টার্গেট নিয়ে নাও যে এবারে টেট কোয়ালিফাই করব এবং শিক্ষক হব।